বিষয়টি অবাক করা হলেও সত্য যে কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টেকে না। যতবারই ইহুদিরা কোনো রাষ্ট্র তৈরি করেছে তা ৮০ বছরের আগেই বিলীন হয়েছে। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েল কিভাবে এখনও টিকে আছে? আসলে একটু খেয়াল করলেই দেখবেন যে ইসরায়েল রাষ্ট্র গঠনের ১০০ বছর এখনো পূর্ণ হয়নি। ইসরায়েলে ইহুদিরা রাষ্ট্র গঠন করে ১৯৪৮ সালে। সেই হিসেবে এখন ইহুদিদের এই রাষ্ট্রের বয়স মাত্র ৭৭ বছর। তাহলে কি এবারও ইসরায়েল ৮০ বছরের আগেই ভেঙে যাবে? ফিলিস্তিনের হাতেই কি তাদের সেই ভাঙন হবে? ইতিহাস অন্তত তাই বলে, কারণ এর আগেও বহুবার ইহুদিরা রাষ্ট্র গঠন করে ৮০ বছর টিকতে পারেনি। এর পেছনে আছে অনেক ইতিহাস। ইসরায়েলের সাথে জড়িয়ে আছে অষ্টম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি। ইংরেজিতে এই টার্মটিকে বলে কার্স অফ এইচ ডেকেড, আরবিতে বলে লানাতুল আকদিস সামিন। অষ্টম দশকের অভিশাপ টার্মটির জন্ম হয়েছে ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে। এই তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল, কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না, এর আগেই ভেঙে যাবে। আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না, হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দল থেকে। এতদিনে বাস্তবেও দেখা গেছে তাই। এরই মধ্যে ইসরায়েলের ভেতরে ফিলিস্তিন যুদ্ধ নিয়ে দেখা গেছে অস্থিরতা। মুখও ফিরিয়ে নিয়েছে প্রেসিডেন্ট নেতানিয়াহুর থেকে, এমনকি সরকারের বিরুদ্ধে আন্দোলনও করছে তারা। ইতিহাসও অবশ্য একই কথা বলছে। গত ২০০০ বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কিং ডেভিডের রাজ্য আর হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। আর এই কিং ডেভিড হলেন ইসলাম ধর্মের নবী দাউদ আলাইহিসসালাম। অর্থাৎ ইহুদিরা যাকে কিং ডেভিড বলছেন তিনি আসলে ইসলাম ধর্মের একজন নবী, তাই এটিকে ইহুদিদের শাসন বলা যায় না। আজকের আধুনিক এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছিল ১৯৪৮ সালের ১৪ মে। সেই অনুযায়ী ২০২৮ সালে রাষ্ট্রটির ৮০ বছর পূরণ হবে। তার মানে হাতে আছে আর মাত্র ৪ বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর ৩-৪ বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাবে। ইতিমধ্যে সেই লক্ষণও দেখা যাচ্ছে। শুধুমাত্র ধর্ম কিংবা ভবিষ্যৎবাণীতে বিষয়টি সীমাবদ্ধ থাকলে না হয় উড়িয়ে দেয়া যেত, কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক পরিমণ্ডলেও এই বিষয়টির চর্চা ব্যাপক। এই অষ্টম দশকের অভিশাপ কথাটি সব ইহুদি নেতাদের মুখে বারবার উচ্চারিত হয়েছে, অর্থাৎ রাজনৈতিকভাবেও এই কথাটির গুরুত্ব খুব গভীর। লেবাননের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, যেহেতু ইসরায়েলের বয়স এখন ৭৭ বছর, তাই অনেক ইহুদি আলোচনা শুরু করে দিয়েছেন কিভাবে সেখান থেকে সরে যাবেন। এমনকি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক সেনাপ্রধান এহুদ বারাকও এই তত্ত্বের উপর বিশ্বাসী। তিনিও এই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ খবর বা গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা ঘাটাঘাটি করলেই দেখা যায় যে সম্প্রতি সময়ে ইসরায়েল সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বামপন্থী বনাম ডানপন্থী, ধর্মীয় গ্রুপ বনাম সেকুলার গ্রুপ, ধর্মীয় জায়নবাদী বনাম ধর্মীয় ইহুদিবাদী, এসব এখন গোটা ইসরায়েলি সমাজকে বিভক্ত করেছে, যা ইসরায়েল রাষ্ট্রটির জন্য হুমকি হয়ে পড়েছে। এই ইঙ্গিত পাওয়া গিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর থেকেও। ২০১৭ সালে ইসরায়েলের হারেজ পত্রিকায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে অবশ্যই অস্তিত্ব বিষয়ক হুমকির কথা মাথায় রেখে এক হয়ে থাকতে হবে, না হলে সামনে বিপদ আছে। অর্থাৎ এই অষ্টম দশকের অভিশাপ নিয়ে যে ধারণা সকল ইহুদিদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটি এসব নেতাদের কথাতে বোঝা যায়। এই অষ্টম দশকের অভিশাপ শুধু যে ইহুদি সমাজে আলোচিত হয় তা নয়, বরং ফিলিস্তিনি ও আরব নেতাদের কথার মধ্যেও সেই শাস্ত্রীয় অভিশাপের উল্লেখ অনেকবার এসেছে। কিছু বছর আগে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন বলেছিলেন, ইসরায়েলের ভেঙে পড়ার সময়কাল শুরু হয়ে গেছে। হামাসের বর্তমান মুখপাত্র তার সর্বশেষ ঘোষণায় ইহুদিদের উদ্দেশ্যে বলেছিলেন, ইসরায়েলের সময় শেষ, এই যুদ্ধই চূড়ান্ত যুদ্ধ। আর সে কারণেই ইসরায়েলের ধর্মীয় ও রাজনৈতিক নেতারা এখন বলা শুরু করেছেন যে যেহেতু এর আগের সবগুলো ইহুদি রাজ্য ৮০ বছরের মধ্যে ভেঙে পড়েছে, সে কারণে ভবিষ্যতে যাতে ইহুদিরা নিজেদের মধ্যে হানাহানি করে শেষ না হয়ে যায়, যাতে সকলে একতাবদ্ধ থাকে। আর যেহেতু ইসরায়েলের জনগণের মনে এ নিয়ে একটা আতঙ্ক রয়ে গেছে, তাই হামাসের সর্বশেষ এই হামলাকে অনেকে তাদের অষ্টম দশকের অভিশাপের সঙ্গে মিলিয়ে ফেলছেন। এর কারণে এখন ইসরায়েলের বিরাট একটি অংশ
প্রচণ্ড আতঙ্কে দিন কাটাচ্ছে। আর এই ভয় যে ইসরায়েলকেও পেয়ে বসেছে তা ইসরায়েলের কার্যক্রম দেখলেই বোঝা যায়। এখন তারা পাগল প্রায়। একদিকে ফিলিস্তিন, আবার ইরান, আবার এবার এসে যোগ হয়েছে লেবানন। তাই ইসরায়েল এখন তার সর্বাত্মক শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু তাতে কি আদৌ টিকে থাকবে ইসরায়েল?